Hi everyone, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা রেলের গ্রুপ ডি এর বিগত 27 বছরের কিছু কোশ্চেন যেগুলো আলোচনা করছিলাম তার মধ্যেই 2012 সালের কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো 2012 সালে গ্রুপ ডি এতে কী কী এসেছিলো, এর মধ্যে অঙ্ক আছে, ইতিহাসও আছে, জেনারেল নলেজও আছে, সব রকমই রয়েছে। তো সেইগুলো আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টে কি কোশ্চেন রয়েছে, হিমসাগর এক্সপ্রেস নিম্নলিখিত কোন এলাকার মধ্যে চলাচল করে? তো এটির উত্তর হবে ঘ, জম্মু থেকে কন্যাকুমারী, বা এর অপশানটা অন্যরকমভাবে থাকতে পারে, কন্যাকুমারী থেকে জম্মু কাশ্মীর। তো প্রথমটার উত্তর হচ্ছে ঘ, যেটা হচ্ছে জম্মু থেকে কন্যাকুমারী পর্যন্ত। 2 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তির জিনের পরিবর্তন যোগ্যতাকে দায়ী করেছেন, এর নাম দেওয়া হয়েছে কি? এর উত্তর হচ্ছে লাস্টেরটা, জেড সিনড্রোম। এক্স ওয়াই এ নয়, কারণ এক্স আমরা জানি, ওয়াইও আমরা জানি, এটা নয়, জেড সিনড্রোম হচ্ছে এর নাম। সো উত্তর হচ্ছে ঘয়েরটা। 3 নম্বর কোশ্চেন যেটি ছিল সেটি হচ্ছে ভারতের কোন রাজ্যে অমরনাথ তীর্থস্থান অবস্থিত? তো এটা আমরা অনেকেই জানি যে অমরনাথ তীর্থস্থান জম্মু কাশ্মীর অবস্থিত। তো এক্ষেত্রে উত্তর হচ্ছে তাহলে গয়েরটা। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? তো এটা ভিজিবল স্পেকট্রাম, যেটাকে আমরা জানি ভিজিবল স্পেকট্রাম, যার ওয়েভলেন্থ হচ্ছে 0.4 to 0.7, যেটাকে আমরা BGR বলেও জানি, ব্লু, গ্রিন অ্যান্ড রেড। তো সেটা এখানে দেখুন প্রথমে ক নাম্বারতে এখানে উল্টো করে দেওয়া আছে, ব্লু, গ্রিন অ্যান্ড রেডটা লাল, সবুজ এবং নীল। তো মৌলিক রং হচ্ছে এই কয়েকটি। 5 নম্বর কোশ্চেন, মধ্যপ্রদেশের রাজধানী নিম্নলিখিতের মধ্যে কোনটি? মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বৃত্ত হলো, এটা আমরা সকলেই জানি, যেহেতু পৃথিবীর মাঝখানে যেটা নিরক্ষরেখা, যার অপর নাম বিষুব রেখা, সেটি হচ্ছে সব থেকে বড়, তার থেকে কর্কটক্রান্তি, মকরক্রান্তি, সুমেরু সবগুলোই ছোট। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বৃত্ত হলো গয়েরটা, বিষুব রেখা। পরে কার্গিল কার্গিল শহর কোন রাজ্যে অবস্থিত? কার্গিল শহরটাও জম্মু কাশ্মীরে অবস্থিত। সেটা আমরা কার্গিলের যুদ্ধ জানি না, খুব কম জনই আছি আমরা, তো সেটা আমরা সকলেই জানি এর অবস্থান বা লোকেশন। তারপরে হচ্ছে হ্যালির ধূমকেতু কত বছর বাদ দেখা দেয়? হ্যালির ধূমকেতু যেটি হচ্ছে সেটি 72 আর 76 মধ্যে যেটা গুলিয়ে যায়, সেটা অরিজিনালি হচ্ছে 76, বা এখানে খ যেটি রয়েছে 76 বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। পরবর্তী 9 নম্বর কোশ্চেন, জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কার? এটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ, সেটা আমরা সকলেই জানি, মোটামুটি যারা ইতিহাস পড়ে এসেছি একটু বা মনে আছে, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে 1526 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং যে যুদ্ধর পরই মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল আমরা মনে করি। তো সেটি হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ, যেটি হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। গ, জালিয়ানওয়ালাবাগ কোন শহরে অবস্থিত? এটা হচ্ছে পাঞ্জাব অমৃতসর যেটাকে আমরা বলি। তো সেই পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত জালিয়ানওয়ালাবাগ, যেটি হত্যাকাণ্ড ঘটেছিল আমরা জানি 1919 খ্রিস্টাব্দে রাওলাট অ্যাক্ট আইনের বিরুদ্ধে। তারপর হচ্ছে 1857 সালের বিদ্রোহ কি? 1857 সালের বিদ্রোহটি আমরা কী নামে জানি? সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। তো সিপাহী নিশ্চয়ই কোনো কৃষক, তাঁতি বা ব্যবসায়ী নয়, অসন্তুষ্ট নবাব এবং রাজাদেরও নয়। তো সেটি হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় যেসব সৈন্যরা ব্রিটিশদের হয়ে লড়তো তাদের বিদ্রোহ, বা তারাই প্রথম স্টার্ট করেছিল। হ্যাঁ, পরে অনেক কৃষক ব্যবসায়ী এর মধ্যে যোগদান করেছিল, ঠিক কথাই, কিন্তু আলটিমেটলি এটি শুরু হয়েছিল ব্রিটিশ সৈন্যবাহিনীতে ভারতীয় সৈন্যদের বিদ্রোহের মধ্যে দিয়েই। তো এর উত্তর হচ্ছে গয়েরটি। পরে হচ্ছে 1 মিটার সমান কত সেন্টিমিটার? এগুলো সহজ কনভার্ট করে নিয়েই আমরা বুঝতে পারি যেটা। তো 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, কারণ এই সম্পর্কগুলো আমাদের জানা খুব জরুরি পরীক্ষার সময়। অনেক সময় এগুলো সেন্টিমিটার থেকে মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার, ফুট থেকে ইঞ্চ, গজ,
এই সম্পর্ক যেগুলো রয়েছে সেইগুলো থেকেও কিন্তু অনেক সময় চলে আসে। তো এখানে যেটা রয়েছে সেটা খুব ইজি রয়েছে, যে 1 মিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, আর 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। এই সম্পর্কগুলো আমাদেরকে জানতে হবে। তারপর রয়েছে ভারতের সর্বপ্রথম রেলগাড়ি কবে চালু হয়। ভারতের সর্বপ্রথম রেলগাড়ি ব্রিটিশরা চালু করেছিল, সেটি হচ্ছে 16ই এপ্রিল 1853 খ্রিস্টাব্দে। অনেক জায়গায় এটা গন্ডগোল থাকে, ভুল থাকে, তো আর এক্স্যাক্ট ডেট হচ্ছে 16ই এপ্রিল 1853, যার উত্তর হচ্ছে খয়েরটি। এখানে নাম্বারিংও ভুল আছে, ক গ খ, তো সেই হিসাবে খয়েরটি 16 এপ্রিল 1853 উত্তর। তারপর হচ্ছে জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড। জলের সকলেই আমরা জানি, জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে খয়েরটি। তারপরে কোশ্চেন 16 নম্বর, একটি ট্রেন 4.1 ঘন্টায় বা 4.5 ঘন্টায় 504 কিলোমিটার যায়, ট্রেনটির প্রতি ঘন্টায় গতিবেগ কত। অর্থাৎ 4.5 ঘন্টায় যাচ্ছে 504 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যায়। সহজ ঐকিক নিয়মের অঙ্ক, তাও করতে হবে না আমাদেরকে। 504কে 4.5 দিয়ে ভাগ করে দিলে বা 4.5 দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব, এবং উত্তরটি হচ্ছে 112 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর হচ্ছে ক। এরপরে 17 নম্বর কোশ্চেন, খুবই ইজি এসেছিলো 2012 সালে কোশ্চেন, যদি আপনারা দেখেন পুরোটা তাহলে বুঝতে পারবেন। পরের কোশ্চেন যেটি রয়েছে দেখুন, এক ব্যক্তি 4100 টাকায় বা 4100 টাকায় একটি রেফ্রিজারেটর বিক্রি করে 300 টাকা লোকসান করে, ফ্রিজটির মূল্য কত। তো 4100 টাকায় সে বিক্রি করেছে, বিক্রি করে তার 300 টাকা লোকসান হয়েছে। অর্থাৎ ক্রয় মূল্য করতে গেলে যদি লোকসান হয়, তাহলে বিক্রয় মূল্য প্লাস লোকসানের মূল্য, সেটি হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 4100 টাকা এবং লোকসান হচ্ছে 300 টাকা, তাহলে 41 প্লাস 300 সমান হচ্ছে 4400 টাকা। উত্তর হচ্ছে গ। 18, তারপরেটি, একটি ব্যক্তি বা এক ব্যক্তি বার্ষিক শতকরা 9 টাকা সুদে 1500 টাকা ঋণ নেয়, 5 বছর বাদে তাকে কত টাকা শোধ করতে হবে। বার্ষিক শতকরা 9 টাকা সুদে, এখানে কিন্তু সরল সুদে হিসাবেই হবে, চক্রবৃদ্ধি নয়। তো সেক্ষেত্রে 1500 টাকার প্রতি বছরে সুদ কত হচ্ছে সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। 15 টাকায় 9% হারে, মানে 100 টাকায় 1 বছরে 9 টাকা, তাহলে 1500 টাকায় 1 বছরে কত, 1500 টাকার 5 বছরে কত, সেটা কত বেরোচ্ছে দেখতে হবে। তারপর 1500 সাথে সেই সুদটি যোগ করতে হবে, এবং যোগ করলে আমরা দেখতে পাবো উত্তর হচ্ছে 2175 টাকা। সূর্য পরিবারে কতগুলি গ্রহ আছে। পরবর্তী কোশ্চেন, সূর্য পরিবারে কতগুলি গ্রহ আছে। এটা নিয়ে আমাদের অনেক সময় একটা ডাউট থেকে যায় যে 9টি লিখবো না 8টি লিখবো। তো 9টি আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে সৌরজগতে 9টি গ্রহ, কিন্তু বর্তমানে প্লুটো গ্রহটিকে 2006 সালের পর থেকে সেটিকে বামন গ্রহ বা আমাদের গ্রহের পরিবারের মধ্যে ধরা হয় না, সেটাকে আমরা বামন গ্রহ হিসাবে স্বীকৃতি দিয়েছি। তো সেক্ষেত্রে তারপর থেকে আমরা 8টি গ্রহ হিসাবেই জানি। তো সৌর পরিবারে গ্রহ সংখ্যা হচ্ছে 8টি। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি সর্বপ্রথম কে দিয়েছিলেন। এখানে উত্তর হবে যেগুলো অপশন রয়েছে, সর্দার ভগৎ সিং, কিন্তু সর্দার ভগৎ সিং এই স্লোগানটিকে পপুলার করেছিলেন। তিনি কিন্তু এই স্লোগানটিকে সৃষ্টি করেননি। এর স্রষ্টা হচ্ছে বা স্রষ্টার নাম যেটি, সেটি এখানে অপশনের মধ্যেই নেই। তো এই ক্ষেত্রে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি সর্বপ্রথম কে দিয়েছিলেন, তো এই ক্ষেত্রে এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে আমাদের সর্দার ভগৎ সিংটাই করতে হবে। কিন্তু এর ইনকলাব জিন্দাবাদ যে স্লোগান সেটি দিয়েছিলেন মৌলানা হযরত মোহানি নামে একজন ব্যক্তি, যিনি এটি প্রথম বলেছিলেন, এবং তারপর ভগৎ সিং সেটিকে পপুলার করেছিলেন। তার পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, যেটি হচ্ছে লোকসভা নির্বাচিত সর্বাধিক সদস্য সংখ্যা কত। সেটা হচ্ছে 545 এবং 2 জন মনোনীত, অর্থাৎ টোটাল 547 জন। বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা কত সালে হয়। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল সেটা আমরা জানি, 1905 খ্রিস্টাব্দে। তো তারপর সেটিকে রদ হওয়ারও ঘোষণা হয়েছিল, সেটি হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে খ। তার হচ্ছে বুদ্ধগয়া কোন ধর্মের সাথে যুক্ত। তো নামটা থেকেই আমরা বুঝতে পারছি স্পষ্ট যে এটি কার সাথে হতে পারে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। তার পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের জাতীয় পাখি। তো এটি জানি না, আমরা খুব কম ব্যক্তি আছি ভারতীয়দের মধ্যে।
যে ভারতের জাতীয় পাখির নাম জানি না, সেটি হচ্ছে ক ময়ূর। কয়লার দহনে উৎপন্ন হয় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। অক্সিজেন ও নাইট্রোজেন দুটোই। তো অক্সিজেন তো হয়ই না, নাইট্রোজেনও হয় না, সো অক্সিজেন ও নাইট্রোজেনও হবে না, বাকি থাকলো কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী কোশ্চেন বা পরবর্তী প্রশ্ন, সাংসদ হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? তো কোনো পার্লামেন্ট হোক চাই কোনো কিছুতেই সদস্য হতে গেলে আমাদেরকে মিনিমাম 25 বছর বয়স্ক হতে হবে। তো এক্ষেত্রে উত্তর হচ্ছে ক্ষয়টি 25 বছর বয়স্ক হতে হবে সাংসদ হওয়ার জন্য। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার? অসামরিক বলতে সরকারি নয়, যেটি আমরা বলি, বা অসামরিক পুরস্কার, সেটা হচ্ছে বা নন সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটাকে আমরা বলি, সেটি হচ্ছে ভারতরত্ন। তারপর হচ্ছে এক সমকোণের পরিমাপ কত? এক সমকোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। 2 সমকোণ মানে 180 ডিগ্রি, 3 সমকোণ 270 ডিগ্রি, 4 সমকোণ 360 ডিগ্রি। তো এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন 29 নাম্বার, যেটি হচ্ছে 2002 সালে রেলওয়ে জোন পুনর্গঠনের আগে ভারতের রেলওয়ে জোনের সংখ্যা কত ছিল? সেটি হচ্ছে, এখন অনেক বেশি রেলওয়ে জোন হয়ে গেছে আমরা জানি, তো তখন ছিল 9টি জোন। তার পরবর্তী কোশ্চেন হয়েছে বিশ্বের সবথেকে জনবহুল নগর কোনটি? টোকিও, মেক্সিকো সিটি, মুম্বাই, জাকার্তা। তো এখানে উত্তরটা ভুল করা আছে, মেক্সিকো সিটি হবে না, এটি হবে টোকিও। জাপানের টোকিও হচ্ছে সবথেকে পৃথিবীর জনবহুল নগর। মেক্সিকো সিটি আছে ওই লিস্টে, কিন্তু উপরে আছে। তাহলে 30 নাম্বার এটা হচ্ছে ক, এটা নয়। টোকিও হচ্ছে বিশ্বের সবথেকে জনবহুল নগর। পরবর্তী কোশ্চেন, একটি ট্যাক্সি 200 কিলোমিটার জন্য 260 টাকা ভাড়া নেয়, 279.50 টাকায় কত দূর যাবে? সো অঙ্কটি হচ্ছে 200 কিলোমিটার যাওয়ার জন্য সে 260 টাকা ভাড়া নেয়, তাহলে 279.50 টাকায় কত কিলোমিটার যাবে? তাহলে আমাকে মেনলি বার করতে হবে 200 টাকায় যদি 260 টাকায় যদি 200 কিলোমিটার যায়, তাহলে 79.50 টাকায় কত যাবে? কারণ 200 টাকা তো এখানে 260 টাকা তার মানে আমাকে বার করতে হবে 19.50 টাকায় কত কিলোমিটার যাবে। যেটা বেরোবে তার সাথে আমরা 200 যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। সেটি হচ্ছে 215 কিলোমিটার। আমরা যদি দেখি 19.50 টাকায় বা 19 টাকা 50 পয়সায় যায় 15 কিলোমিটার, তো আগে 260 টাকায় যেত 200 কিলোমিটার এবং 19 টাকা 50 পয়সায় যায় 15 কিলোমিটার, তো 215 কিলোমিটার। বা এটিকে আপনারা অন্যভাবে ঐকিক নিয়মেও করতে পারেন, যে 260 টাকায় যায় 200 কিলোমিটার, 279 টাকা 50 পয়সায় কত কিলোমিটার যায়, একই ব্যাপার। পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে গসাগু নির্ণয় করো। গসাগুর ফুল ফর্ম আমরা জানি সকলেই, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো হচ্ছে সব থেকে বড় সংখ্যা যেটি দ্বারা এই 3টি সংখ্যাকে ভাগ যাবে, সেটি হচ্ছে গসাগু। তো সেটি যদি আমরা দেখি, সেটি হচ্ছে 6। 6 হচ্ছে এমন একটি সংখ্যা যার থেকে বড় কোনো সংখ্যায় এই 3টিকে ভাগ যাবে না। তো সেক্ষেত্রে 6 দিয়েই আমরা এই 3টিকে ভাগ করতে পারবো সব থেকে সর্বোচ্চ। তো 6টি হচ্ছে 3টি সংখ্যার গসাগু। পরবর্তী কোশ্চেন, একটি প্রাণী 12 সেন্টিমিটার উঁচু একটি বাঁশে চড়তে গিয়ে প্রতিদিন 3 সেন্টিমিটার ওঠে, কিন্তু 2 সেন্টিমিটার পিছলে নিচে নামে। কত দিনে প্রাণীটি বাঁশের মাথায় চড়বে? তো এখানে প্রতিদিন উঠছে 3 সেন্টিমিটার এবং নামছে 2 সেন্টিমিটার, মানে প্রতিদিন আলটিমেটলি তার ওঠা হচ্ছে 1 সেন্টিমিটার করে। তো প্রথম 9 দিনে দেখুন 9 সেন্টিমিটার যাবে। সো তার কারণ হচ্ছে কি, 3 সেন্টিমিটার উপরে উঠছে, 2 সেন্টিমিটার নিচে নেমে যাচ্ছে প্রত্যেক দিন। তো প্রথম 9 দিনে 9 সেন্টিমিটার যাবে, আর 12 সেন্টিমিটার তাকে উঠতে হবে, কিন্তু পরের দিন 10 নম্বর দিনে সে 3 সেন্টিমিটার যখনই উঠে যাবে, সে টপে পৌঁছে যাবে। সো সে কিন্তু আর তখন 2 সেন্টিমিটার নিচে নামবে না। তাহলে 9 দিনে সে 9 সেন্টিমিটার গেল এবং 10 নম্বর দিনে সে বাকি 3 সেন্টিমিটার চলে গেল। তো তার উত্তর হচ্ছে তাহলে 10 দিন। সো 33-এরটা উত্তর নাম্বার হচ্ছে ঘ। পরবর্তী কোশ্চেন, আলিগড় নিম্নলিখিত কোন জিনিস তৈরির জন্য বিখ্যাত? সেটি হচ্ছে তালা। আলিগড়ের তালা বা আলিগড়ের চাবি, এটি আমরা বিখ্যাত হিসাবে জানি যে আলিগড় তালা তৈরির জন্য বিখ্যাত। 1 টাকা 10 পয়সার শতকরা হার কত? এটা অঙ্কটা লাইনটা একটু গন্ডগোল আছে বাক্যটিতে, যেটি হবে 1 টাকার 10 পয়সা শতকরা হার কত? পয়সা আর হবে না, বা 10 পয়সা 1 টাকার শতকরা কত হার, এটি হবে। সেটি হচ্ছে
শতকরার 10 ভাগ, মানে 1 টাকা মানে আমরা 100 পয়সা, 10 পয়সা মানে হচ্ছে 10 পয়সা, তাহলে 100 টাকায় 10 পয়সা মানে 10% বা শতকরা 10 ভাগ। সেটির উত্তর হচ্ছে গ, 35-এর উত্তর হচ্ছে গ। পরবর্তী কোশ্চেন, বৈশাখী উৎসব হয়। বৈশাখী উৎসব অনেক জায়গাতেই হয়, কিন্তু এখানে যে অপশন করে দেওয়া আছে সেইগুলোর মধ্যে দেখতে হবে আমাকে কোথায় হয়। বৈশাখী মেলা বা বৈশাখী উৎসব বাংলাদেশে খুব ফেমাস বা পপুলার। এছাড়াও আমাদের ভারতের মধ্যে পাঞ্জাবে হয়, এখানে যে অপশন কটা রয়েছে তার মধ্যে পাঞ্জাবে বৈশাখী উৎসবটা হয়। পৃথিবীর শতকরা কত ভাগ জল? আমরা জানি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো 3 ভাগ যদি জল হয় তাহলে এখানে যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি 70%, আমরা জানি 71% মতো জল এবং 29 হচ্ছে স্থল। পরবর্তী কোশ্চেন, বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল? বুদ্ধের বাণী যখন লেখা হয়েছিল তখন সেখানে পালি বা এবং প্রাকৃত এই দুটি ভাষাই ছিল পপুলার, এবং বুদ্ধের বাণীও পালি ভাষাতেই লেখা হয়েছিল, সংস্কৃত বা মাগধী তো নয়, এবং পালি প্রাকৃতের মধ্যে হচ্ছে পালি। বরফ গলার সময় কি হয়? আয়তনে বেড়ে যায়, দ্রব্যগুণ বেড়ে যায়, আয়তন কমে যায়, দ্রব্যগুণ কমে যায়। আমরা জানি জল যখন জমে বরফ হয় তখন আয়তনে বেড়ে যায়, সেই জন্য ফ্রিজে যখন আমরা বোতলে জল ভরে রাখি তখন 1 ভর্তি রাখি না, কারণ সেটি যখন বরফ হয়ে যাবে জমে তখন সেটি আয়তনে বেড়ে যায়, এবং যদি 1 ভর্তি হয়ে যায় এবং ঢাকনা লাগানো থাকে তাহলে বোতলটি ফেটে যাবে। তো তাহলে বরফ গলার সময়, বরফ যখন গলে যাচ্ছে তখন আলটিমেটলি তাহলে কমে যাবে বা আয়তন কমে যায়, সেটি উত্তর হচ্ছে। এখানেও দেখুন সিরিয়াল নাম্বার ভুল আছে, ক গ খ ঘ, তো সেই হিসাবে উত্তর হচ্ছে খ, আয়তন কমে যায়। বিশ্বের সবথেকে বড় আগ্নেয়গিরি কোনটি? ফুজিয়ামা, লাস্কর, এলমিস্টি এবং কোটোপেক্সি। তো এখানে যে 4টে অপশান রয়েছে এটির মধ্যে 4টের মধ্যে কোনোটাই বিশ্বের সবথেকে বড় আগ্নেয়গিরি নয়। সবথেকে পৃথিবীর বড় আগ্নেয়গিরি হচ্ছে তামু মাসিফ, যেটা এখানে আমার লিখে দেওয়া উচিত ছিল, লেখা নেই, পিডিএফে যখন দেবো তখন লিখে দেবো। পৃথিবীর সবথেকে বড় আগ্নেয়গিরি হচ্ছে তামু মাসিফ, যেটি হাওয়াই দ্বীপপুঞ্জের কাছেই সমুদ্রের গর্ভে অবস্থিত। তো এখানে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে কোটোপেক্সি হচ্ছে সবথেকে বড়, সেই জন্য আমি এখানে এটা উত্তর দিয়েছি, কিন্তু পৃথিবীর সবথেকে বড় নয়। পৃথিবীর সবথেকে বড় হচ্ছে তামু মাসিফ, যেটি 2013 মনে হয় মেবি 2013-তে আবিষ্কার হয়েছে। শিখ জাতির উদ্ভাবক কে? সো শিখ জাতি আমরা পড়তে গেলেই সর্বপ্রথম যার নাম পাই সেটা হচ্ছে গুরু নানক। শিখ জাতির উদ্ভাবক হচ্ছেন গুরু নানক। 41-এটা উত্তর নাম্বার ক। 2004-এর জুলাই মাসের শেষে প্রাকৃতিক বিপর্যয়ের উপর 26 দেশের সম্মেলন কোথায় হয়েছিল? 2004-এর জুলাই মাসের শেষে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তার উপর 26টি দেশ মিলে একটি সম্মেলন নেওয়া হয়েছিল বা সম্মেলন স্থাপনা করা হয়েছিল বা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনটি হয়েছিল আমাদের ভারতেই এবং ভারতের রাজধানী দিল্লিতে। পরবর্তী কোশ্চেন, ব্যাঙ জল এবং স্থল উভয় স্থানেই থাকতে পারে কারণ গিল, শরীরের গুটি, পাখনা, জলযুক্ত পা। তো জল এবং স্থল উভয় জায়গাতেই থাকতে বলে যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জলে এবং ডাঙায় দু জায়গাতেই প্রশ্বাস নিঃশ্বাসের সুযোগ সুবিধা থাকা। তো সেক্ষেত্রে প্রশ্বাস নেওয়ার জন্য বা নিঃশ্বাস নেওয়ার জন্য পাখনা, জলযুক্ত পা, শরীরের গুটি কোনোভাবেই আমাদেরকে হেল্প করবে না। তো সেক্ষেত্রে গিলই হচ্ছে একটা অঙ্গ বা ফুসফুস যেটাকে আমরা বলতে পারি, ফুসফুস নয়, ফুলকা, যেটি ব্যাঙকে বা তার ওই যে সিস্টেমটা সেটি ব্যাঙকে জলের মধ্যেও যেমন শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে, ঠিক সেরকম ডাঙার মধ্যেও শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে, সেই জন্য তারা দুই জায়গাতেই বসবাস করতে পারে। তারপর হচ্ছে নিম্নলিখিত ভারতীয় নেতাদের মধ্যে কাকে ভারতের লৌহ মানব বলা হয়? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। নিম্নলিখিত শস্যগুলির মধ্যে রবি শস্য কোনটি রবি শস্য নয়? তো রবি শস্য কখন চাষ হয়? রবি শস্য চাষ হয় সাধারণত আমাদের ভারতীয় জলবায়ু হিসাবে শীতকালে। তো শীতকালে দেখুন এখানে যেসব চাষগুলো হয়, গম, ছোলা, চাল, সরিষা, তার মধ্যে গম, ছোলা এবং সরিষা 3টে হচ্ছে শীতকালে চাষ করি আমরা। কেবলমাত্র চাল বা ধান সেটি আমরা শীতকালে করি না। তো চালটি হচ্ছে এখানকার মধ্যে শস্য, যেটি হচ্ছে রবি শস্য নয়। পরবর্তী কোশ্চেন, মৃত্তিকা ক্ষয় নিবারণ করা যায় বৃক্ষরোপণ করে, ধাপ কাটা টিলা তৈরি করে, বাঁধ তৈরি করে, উপরোক্ত সবই। তো বৃক্ষরোপণ মৃত্তিকা ক্ষয় কী করে? বৃক্ষের
বৃক্ষ যেমন বৃষ্টির জলকে স্লো করে দেয়, ঠিক সেরকমই তার মূল দিয়ে মাটিকে আঁকড়ে ধরে থাকে। ধাপ কাটা কীরকম, গড়িয়ে বা পাহাড়ি অঞ্চলে যেটা ধাপ চাষ বলি আমরা, পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে কেটে করা হয় যাতে ক্ষয় পেয়ে মাটিটা নিচে নেমেও না চলে যায়। আর বাঁধ তৈরি করা, কোনো জায়গায় বাঁধ দেওয়া যাতে ক্ষয় পেয়ে নিচের দিকে না চলে যেতে পারে। তো এক্ষেত্রে মৃত্তিকা ক্ষয় তিনটে দ্বারাই হয়, মৃত্তিকা ক্ষয় নিবারণ এই তিনটে পদ্ধতিতেই আমরা করতে পারি। তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে ঘ বা উপরোক্ত সবই। পরবর্তী কোশ্চেন, ন্যারোগেজ লাইনের বা ন্যারোগেজ রেল লাইনের প্রস্থ কত? ন্যারোগেজ রেল লাইনের প্রস্থ হচ্ছে 2 ফুট 4 ইঞ্চি। পরবর্তী কোশ্চেন, বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা কে? বিশ্বামিত্র, ভগবান কৃষ্ণ, বেদব্যাস, বশিষ্ঠ মুনি। তো আমরা জানি বিশ্বামিত্র একজন মুনি ছিলেন, ভগবান কৃষ্ণ তো মহাভারতের একজন ক্যারেক্টার, বশিষ্ঠ মুনিও ক্যারেক্টার। তো বেদব্যাস হচ্ছেন যিনি মহাভারত রচয়িতা করেছিলেন, এবং আমরা জানি বাল্মীকি যিনি রামায়ণ রচয়িতা করেছিলেন। সংযুক্ত রাষ্ট্র দিবস অক্টোবর মাসের কত তারিখে পালিত হয়? 49 নম্বর কোশ্চেন বা 49 নম্বর কোশ্চেন, সংযুক্ত রাষ্ট্র দিবস অক্টোবর মাসের কত তারিখে পালিত হয়? সেটা হচ্ছে 24 অক্টোবর, যেটা হচ্ছে সংযুক্ত রাষ্ট্র দিবস পালন করি আমরা। পরবর্তী কোশ্চেন, তাপমাত্রা ও তাপ বাড়ার পর বরফের গলনাঙ্ক কী হয়? যত তাপ বাড়বে বরফ তত তাড়াতাড়ি গলবে, অর্থাৎ গলনাঙ্ক কমবে। তাহলে কি হবে? তাপ যত বাড়বে বরফ তাড়াতাড়ি গলবে, সো গলনাঙ্ক কমবে, তাহলে কমতে থাকবে। উত্তর হচ্ছে খ 50টি, তার তাপ বাড়ার সাথে সাথে বরফের গলনাঙ্ক কমতে থাকবে। উলার ব্যারেজ যোজনা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? উলার ব্যারেজ, উলার হ্রদ আমরা জানি যেটা একটা বিখ্যাত হ্রদ, ভারতের উলার হ্রদ, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। উলার ব্যারেজ যোজনাটিও জম্মু কাশ্মীরেই হবে। সব থেকে বড় স্তূপ হলো কেশরিয়া, সাঁচি, সারনাথ, বিদিশা। এখানে সব থেকে বড় স্তূপ হচ্ছে কেশরিয়া। সাঁচি স্তূপের নাম আমরা অনেকেই শুনেছি, একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত সে, তো তার মধ্যে সারনাথও তাই। কেশরিয়া এবং বিদিশা মোটামুটি একটু অপরিচিত, তো সেক্ষেত্রে সব থেকে বড় স্তূপ হচ্ছে কেশরিয়া। যদি মাছের লেজ বরাবর দিয়ে বেঁধে দেওয়া হয়, লেজ রাবার দিয়ে বেঁধে দেওয়া হয়, তবে কিসের সাথে যোগাযোগ থাকবে না? পাকযন্ত্রের সঙ্গে, দূরত্ব রাখার সঙ্গে, শ্বাসকার্য চালাবার সঙ্গে, সাঁতার কাটার সম্পর্কে। কারণ আমরা জানি মাছের লেজ মাছকে সাঁতার কাটতে এবং দিক বা অভিমুখ ঠিক করতে সাহায্য করে, দিক ঠিক করতে, যে কোন দিকে সে সাঁতার কেটে যাবে, বাঁ দিকে বেঁকবে না ডান দিকে বেঁকবে, সেটি বা হাল হিসাবে কাজ করে তার লেজ। তো তার লেজকে যদি আমরা রাবার দিয়ে বেঁধে দিই, তাহলে সে সাঁতার কাটার সাথে যোগাযোগ থাকবে না, বা সে সাঁতার কাটতে পারবে না। লাস্ট কোশ্চেন 54 নম্বর, 1 মিটার দৈর্ঘ্য এবং 50 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো এখানে ক্ষেত্রফল কোনো কিছুর বা যাই অঙ্ক থাক না কেন, সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে একক দুটিকে একই করতে হয়। তো এক্ষেত্রে একটা মিটার আছে, একটা সেন্টিমিটার আছে, তাহলে মিটারকে আমাদেরকে সেন্টিমিটারে নিয়ে আসতে হয়। প্রথমে আর একটা কোশ্চেন আমরা ছিল, দেখুন মনে করে, 1 মিটারে কত সেন্টিমিটার? তো 1 মিটারে আমরা 100 সেন্টিমিটার, সেক্ষেত্রে 100 সেন্টিমিটার একটি বাহু, আর একটি হচ্ছে 50 সেন্টিমিটার একটা বাহু। তাহলে ক্ষেত্রফল হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 100 ইন্টু 50 সমান 5000 বর্গ সেন্টিমিটার, সেটি। তো আজকে এই 54 নম্বর কোশ্চেন অবধি আমরা আলোচনা করলাম। এরপরে অনেকগুলি কোশ্চেন আছে যেগুলো একদিনে সম্ভব নয়, আপনাদের ধৈর্য থাকবে না, আমাদেরও বলতে অসুবিধা হয়। তো এক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে অঙ্কগুলো আলাদা করে করে দেখাতে, তো সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো নিয়ে আলাদা করব, বাকিগুলো তো করে দেওয়ার কিছু নেই, জাস্ট বলে দেওয়ারই। তো যদি আপনাদের মনে হয় যে অঙ্কগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো, তো সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে অঙ্কগুলো নিয়ে যদি আলাদা করতে হয়, আর যদি এতে বুঝতে পারেন তাহলে তো খুব ভালোই। পরে 55 থেকে আমরা পরের ভিডিওতে স্টার্ট করব। আজকে 54তেই আমরা শেষ করছি। আপনারা যা ভিডিওটি লাইক করবেন যদি পছন্দ হয়, কিছু জানার থাকলে, কোনো ভুল বলে থাকলে আপনারা সেটি কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর যারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।